আজকের পাঠ্য বিষয় ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত ভারতের জল সম্পদ। স্থলভাগের যে জলভাণ্ডার রয়েছে তার মধ্যে নদী অন্যতম। নদী ছাড়াও ভূমির উপর প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে গড়ে ওঠা হ্রদ, জলাশয় ও খালের জলের গুরুত্ব অপরিসীম। তবে এ বিষয়ে উল্লেখযোগ্য যে ভারত নদী মাতৃক দেশ। ভারতের বিস্তীর্ণ অঞ্চলে জালের মতন বিছিয়ে আছে অসংখ্য নদ নদী। প্রথমে আসি নদী কাকে বলে। উচ্চ পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চল থেকে সৃষ্ট গতিশীল জলধারা বা প্রবাহমান জলধারা ভূমির ঢাল অনুযায়ী নিচের দিকে নেমে এসে কোনো জলাশয় বা বৃহৎ নদী বা সমুদ্রে পতিত হলে সেই প্রবাহমান জলধারাকে আমরা নদী বলে থাকি। ভারতের বিভিন্ন অংশে অসংখ্য নদ নদী বর্তমান। ভারতের বিভিন্ন নদ নদীর অবস্থান, প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুসারে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, যথা উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদী। ভারতের উত্তরাংশে অবস্থিত নদীগুলিকে উত্তর ভারতের নদ নদী বলা হয়, আর ভারতের দক্ষিণ অংশে অবস্থিত নদীগুলিকে দক্ষিণ ভারতের নদ নদী বলা হয়। উত্তর ভারতের নদ নদীগুলি মূলত বরফ গলা জলে পুষ্ট, তাই এই নদীগুলিতে সারা বছর জলের প্রবাহ থাকে যথেষ্ট পরিমাণ। অন্যদিকে দক্ষিণ ভারতের নদ নদীগুলি বেশিরভাগই মালভূমি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করায় সেগুলি বৃষ্টির জলে পুষ্ট নদী, তাই সেই নদীতে জলের পরিমাণ বরফ গলা জলে পুষ্ট নদীর সমতুল্য হয় না। এবার আসি তোমাদের পাঠ্য বিষয়ের অন্তর্গত ভারতের উল্লেখযোগ্য কিছু নদ নদীর গতিপথ, যার প্রথম আলোচ্য অংশ গঙ্গা নদী। গঙ্গা নদী ভারতের প্রধান নদী। এটি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে উৎপত্তি লাভ করে প্রায় 2510 কিমি পথ অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, যার মধ্যে ভারতের অন্তর্গত 2071 কিমি। উৎপত্তি স্থলে গঙ্গা নদী ভাগীরথী নামে পরিচিত। উৎপত্তি স্থল থেকে ভাগীরথী নদী গভীর গিরিখাতের মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগের কাছে অলকানন্দার সাথে মিলিত হয়েছে। ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহ দেবপ্রয়াগের পর থেকে গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয়েছে। দেবপ্রয়াগের পর গঙ্গা আরও দক্ষিণে প্রবাহিত হয়ে হরিদ্বারের কাছে সমভূমিতে এসে পড়েছে। উৎপত্তি স্থল থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চ গতি, যার দৈর্ঘ্য প্রায় 280 কিমি। হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার মধ্য গতির অন্তর্গত। এই অংশে অসংখ্য উপনদী গঙ্গার সঙ্গে মিশেছে। বাম তীরের প্রধান উপনদীগুলি হল রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি ইত্যাদি, এবং ডান তীরের প্রধান উপনদী হল যমুনা ও সোন। যমুনা ভারতের প্রধান উপনদী বা গঙ্গার প্রধান উপনদী। যমুনা যমুনোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে প্রায় ভাগীরথীর সমান্তরালে প্রবাহিত হয়ে এসে এলাহাবাদের কাছে যমুনা গঙ্গার সাথে মিলিত হয়েছে। রাজমহল পাহাড় থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নিম্ন গতি। রাজমহল পাহাড় থেকে গঙ্গা দক্ষিণমুখী হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের নিকট পদ্মা ও ভাগীরথী দুটি শাখায় বিভক্ত হয়ে গঙ্গা মোহনার কাছে এগিয়ে গেছে। আচ্ছা, এ প্রসঙ্গে উল্লেখযোগ্য পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এই গঙ্গার মোহনাতেই অবস্থিত। এবার আসি ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র তিব্বতের কৈলাস পর্বতের চেমায়ুংডুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে পূর্ব দিকে তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে প্রায় 1800 কিমি। তিব্বত অতিক্রম করে এই নদ অরুণাচল প্রদেশে প্রথমে উত্তর পূর্বে এবং উত্তরে পরে গভীর গিরিখাত সৃষ্টি করে দক্ষিণ পশ্চিমে সিয়ং ও দিহং নামে প্রবাহিত হয়েছে।
এই অংশের প্রধান উপনদী হল দিবং ও লোহিত। অসমের সাদিয়ার পর ব্রহ্মপুত্র নাম নিয়ে অসম উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদ। পশ্চিমে প্রায় 720 কিমি পথ অতিক্রম করে দক্ষিণমুখী হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে এটি যমুনা নাম নিয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে। যমুনা ও পদ্মার মিলিত প্রবাহ মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ব্রহ্মপুত্র নদের উপর সৃষ্টি ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি। ব্রহ্মপুত্রের প্রধান উল্লেখযোগ্য উপনদীগুলির মধ্যে অন্যতম ধানসিঁড়ি, সুবর্ণসিঁড়ি, দিহং প্রভৃতি। ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত প্রধান প্রধান শহরগুলির মধ্যে উল্লেখযোগ্য ডিব্রুগড়, গৌহাটি ও তেজপুর। পরেরটি হল সিন্ধু নদী। মোট দৈর্ঘ্য 2880 কিমি, যার ভারতের অন্তর্গত মাত্র 809 কিমি। সিন্ধু তিব্বতের মানস সরোবরের নিকট প্রায় 5180 মিটার উচ্চতায় কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে, যার নাম সিংখাবাব, উৎপত্তি লাভ করে তিব্বতের মধ্য দিয়ে এসে ভারতে প্রবেশ করেছে। ভারতে সিন্ধু নদী প্রবাহপথে জাস্কর, সায়ক, গিলগিট, দ্রাস প্রভৃতি নদী মিলিত হয়েছে। শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা সিন্ধুর প্রধান 5টি উপনদী, যাকে পঞ্চনদ বলা হয়। এই 5টি নদী ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে গিয়ে সিন্ধুর সাথে মিলিত হয়েছে। সিন্ধু নদীর একটি বিশেষ অংশ বা ম্যাক্সিমাম অংশটাই যেহেতু পাকিস্তানে প্রবেশ করেছে এবং এর উপনদীগুলোও ভারতবর্ষ থেকে সৃষ্ট হয়ে পাকিস্তানের দিকে প্রবাহিত হয়েছে, তাই ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদী ও তার উপনদীগুলিকে নিয়ে একটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়। 19 সেপ্টেম্বর 1960 সালে ভারত পাকিস্তানের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় তাকে সিন্ধু জল চুক্তি বা ইন্ডাস ওয়াটার ট্রিটি বলা হয়। সিন্ধু নদের মোট জলের 20% ভারত এবং 80% পাকিস্তান ব্যবহার করবে এই চুক্তির অন্তর্ভুক্ত থাকে। এই তিনটি গেল ভারতের উত্তর ভারতের নদ নদী সেগুলির উল্লেখযোগ্য যেগুলি। এবার আসি উত্তর ভারতের আরও 3টি নদীর কথা, যেগুলি হয়তো গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের মতো ততোধিক উল্লেখযোগ্য নয়, কিন্তু ভারতের নদ নদীর ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। প্রথমে আসি লুনি। লুনি ভারতের একটি উল্লেখযোগ্য অন্তঃবাহিনী নদী। আরাবল্লী পর্বতের আনাসাগর থেকে উৎপন্ন হয়ে 450 কিমি পথ অতিক্রম করে কচ্ছের রানে পতিত হয়েছে। এই লুনি নদীকে সল্ট রিভারও বলা হয়। এরপর আসি সবরমতী নদী। এটিও আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি লাভ করে 477 কিমি পথ অতিক্রম করে গিয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। এছাড়াও আরেকটি নদী রয়েছে যেটি পূর্ববাহিনী নদী, সুবর্ণরেখা, যা ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করে উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদীটিকেও অনেক বিজ্ঞানী উত্তর ভারতের নদীর অন্তর্গত করেছেন। তবে অনেকে সুবর্ণরেখাকে দক্ষিণ ভারতের নদীর মধ্যেও ফেলে থাকে। এই পর্যন্ত গেল উত্তর ভারতের নদ নদী। এবার আসি দক্ষিণ ভারতের নদ নদী। এই দক্ষিণ ভারতের নদ নদীগুলিকে আবার 2টি ভাগে ভাগ করা হয়, পূর্ব বাহিনী এবং পশ্চিম বাহিনী নদী। পূর্ব বাহিনী নদী বলতে যে সমস্ত নদীগুলি বিভিন্ন অংশ থেকে উৎপত্তি লাভ করে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, সেই নদীগুলিকে আমরা পূর্ব বাহিনী নদী বলি। আর যে নদীগুলি পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে, সেই নদীগুলিকে আমরা পশ্চিম বাহিনী নদী বলি। পূর্ব বাহিনী নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। পশ্চিম বাহিনী নদীর মধ্যে উল্লেখযোগ্য নর্মদা, তাপ্তি, মাহি। প্রথমেই আসি নর্মদা নদী। মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করে নর্মদা বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝের গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। নর্মদা জব্বলপুরের নিকট ধোঁয়াধার জলপ্রপাত সৃষ্টি করেছে, যা উল্লেখযোগ্য। গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার জন্য উপনদীর সংখ্যা খুবই কম, তবে হিরণ ও কোলার এর প্রধান উপনদী।
নর্মদার দৈর্ঘ্য প্রায় 1310 কিমি। এবার আসি তাপি বা তাপ্তি নদী, যার দৈর্ঘ্য 730 কিলোমিটার। এটিও গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মধ্যপ্রদেশের মুলতাই পাহাড় থেকে উৎপন্ন লাভ করে তারপর মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। পূর্ণা, গিরনার এবং ভেঘর হলো এর প্রধান উপনদী। এর সঙ্গে একটি উল্লেখযোগ্য প্রশ্নের উত্তর আলোচনা করি, তা হল নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন? ভূবিজ্ঞানীদের মতে টারশিয়ারি যুগে যখন হিমালয় পর্বতমালার উত্থান ঘটেছিল তখন দক্ষিণ ভারতের মালভূমিটি পূর্ব দিকে হেলে যায় বলে নদীগুলি পূর্বমুখী হয়। তবে নর্মদা ও তাপ্তি গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তাই এই নদী দুটি পশ্চিম বাহিনী। এছাড়াও আরেকটি উল্লেখযোগ্য প্রশ্ন হল নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ দেখা যায় না। কিন্তু দেখা যায় না, কারণ কি? কারণ গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে খাড়া ঢালের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার জন্য এই নদীর গতিবেগ খুব বেশি। মোহনার কাছে এই নদী খাড়া ঢালে সমুদ্রে মিলিত হয়েছে। নদীগুলির দৈর্ঘ্য ও উপনদীর সংখ্যা এতটাই কম যে বোঝা বা ভারের পরিমাণও খুব কম। কঠিন শিলাস্তরের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার ফলে বালি পলির সঞ্চয়ও কম থাকায় এবং জোয়ার ভাটার প্রকোপ বেশি হয় না বলে এই নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি। এবার আসি দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী। দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদীগুলির মধ্যে প্রথম হল গোদাবরী। এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে গোদাবরীর দৈর্ঘ্য বেশি বলে একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। গোদাবরী নদীর উৎস ত্রিম্বক উচ্চভূমি থেকে মোহনায় বঙ্গোপসাগর। পেনগঙ্গা, ওয়ার্ধা, ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতী সবরই গোদাবরীর বাম তীরের উপনদী। মেনজিরা ডান তীরের প্রধান উপনদী, যার দৈর্ঘ্য গোদাবরীর মোট দৈর্ঘ্য 1465 কিমি। এবার আসি কৃষ্ণা নদী, যার দৈর্ঘ্য প্রায় 1400 কিমি। পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর মন্দিরের নিকট উৎপত্তি লাভ করে কৃষ্ণা মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই নদীর মোহনাতে বদ্বীপ গড়ে উঠেছে। কয়না, ঘাটপ্রভা, মালপ্রভা, ভীমা, তুঙ্গভদ্রা, মুসি, মুনেরু কৃষ্ণার প্রধান উপনদী। কাবেরী নদী, যার দৈর্ঘ্য প্রায় 805 কিমি। পবিত্রতার কারণে কাবেরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরির নিকট তালা কাবেরী থেকে উৎপত্তি লাভ করে কাবেরী কর্ণাটক, তামিলনাড়ুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এর ডান তীরের উপনদী হল কবিনা, সুবর্ণবতী, ভবানী ও হেমবতী। সিসমা ও অর্কবতী বাম তীরের উপনদী। মহানদী, দৈর্ঘ্য প্রায় 857 কিমি। ছত্তিশগড়ের রায়পুর জেলার সিউয়া থেকে উৎপত্তি লাভ করে উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। শিবনাথ, হামদো, মান্দো, ইব মহানদীর বাম তীরের উপনদী এবং জঙ্ক, ওঙ্গে, তেল ডান তীরের প্রধান উপনদী। আরেকটি উল্লেখযোগ্য প্রশ্ন, ভারতের পূর্ব বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে কেন? প্রথমেই বলি, পূর্ব বাহিনীর নদীগুলি প্রতিটি প্রায় দীর্ঘ গতিপথ অতিক্রম করে গিয়ে মোহনায় মিলিত হয়েছে। ফলে দীর্ঘ পথ অতিক্রম করায় চলার পথে পলি, বালি বা বোঝার পরিমাণ বৃদ্ধি পায়। শুধু তাই নয়, এই পূর্ববাহিনী নদীগুলি কোনো খাড়া ঢাল বা গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় না, মূলত সমভূমি বা ঢালু ভূমিভাগের মধ্য দিয়েই প্রবাহিত হয়। অগভীর মোহনা, নদীগুলির মোহনা অঞ্চল থাকে অগভীর। মোহনার কাছাকাছি নদীর গতিপথের ঢাল থাকে কম। পূর্ববাহিনী নদীগুলি বহু উপনদী এসে মিলিত হয় বলে বোঝার পরিমাণ আপনা আপনি বৃদ্ধি পায়, আর এই বোঝা সঞ্চয়ের কারণেই মোহনায় বদ্বীপ গড়ে উঠতে দেখা যায়।